আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উজ্জ্বল স্যারের বিবি অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ প্রোগ্রামে ভর্তি হয়েছো, তোমরা জানো তোমাদের প্রথম বর্ষ থেকেই নতুন সিলেবাসে ক্লাস শুরু হয়েছে এবং নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আমার এই চ্যানেলে তোমাদের যেই সাবজেক্টগুলি রয়েছে, বিশেষ করে ম্যাথ সাবজেক্টগুলো, এগুলো আমি ইনশাল্লাহ ধাপে ধাপে আমি ক্লাস দিব। তো তোমরা যদি আমার সাথে থাকো তাহলে তোমাদের এই সাবজেক্টগুলি যে প্রবলেমগুলি হয় এগুলো সলভ করে নিতে পারবে। তাছাড়া আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব ক্লাসের কোনো একটা পর্যায়ে। তোমাদের যত ম্যাথমেটিক্যাল টার্মস রয়েছে এগুলোর যে প্রবলেমগুলো, এগুলো তোমরা আমার সাথে শেয়ার করো, ইনশাল্লাহ আমি তোমাদের এই প্রবলেমগুলো সলভ করে দিব। তো আজকে আমরা তোমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং যে বইটা রয়েছে, এখানে চ্যাপ্টার 3 অ্যাকাউন্টিং প্রসেস অধ্যায়ের একটি অঙ্ক করব। তো আমাদের ওটির নাম হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমরা এখানে অ্যাকাউন্টিং ইকুয়েশন দুই ধরনের কোম্পানি হয়, একটি সার্ভিস রেভিনিউ কোম্পানি, একটা মার্চেন্ডাইজিং কোম্পানি। তো সার্ভিস রেভিনিউ কোম্পানি এবং মার্চেন্ডাইজিং কোম্পানির ক্ষেত্রে হিসাব সমীকরণটা আমরা জানি এস এর সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এস এর সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি এর মানে হলো যত সম্পদ আছে এবং যত দায় এবং মালিকানা সত্ত্বের যোগফল সমান হবে। তাহলে সম্পদগুলা কি কি হয়, কি কি হতে পারে, আমরা এখানে কয়েকটা এন্ট্রি লিখেছি। যেমন ক্যাশ মানে নগদ, এরপরে অ্যাকাউন্টস রিসিভেবল দেনাদার, এরপর নোট রিসিভেবল প্রাপ্য বিল, সাপ্লাইস সম্পদ, অফিস ইকুইপমেন্ট, ফার্নিচার, প্রিপেড রেন্ট অথবা ইন্স্যুরেন্স, এটা আমাদের অগ্রিম ভাড়া অথবা বীমা, এটা সম্পদ। টুলসই হবে সম্পদ। মার্চেন্ডাইজ ইনভেন্টরি সম্পদ। তো এইগুলো সম্পদ পাশে যায়। তাছাড়া আরো দু একটা এন্ট্রি বাড়তে পারে, তো ওগুলো আমাদের যখন অঙ্ক সলভ করব ওর মধ্যে থেকে আমি বলে দেব। এরপরে লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। লায়াবিলিটিস এর মধ্যে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল মানে প্রদেয় বিল অথবা পাওনাদার, অ্যাকাউন্টস পেয়েবল মানে পাওনাদার, আর নোটস পেয়েবল মানে প্রদেয় বিল। আনআর্ন রেভিনিউ অনুপার্জিত আয়, এটা আমাদের সম্পদ দায় পাশে হবে। এবং ক্যাপিটাল আমাদের অনার্স ইকুইটির দিকে হবে। তো এখন আমাদের এই হলো অঙ্কের যে চার্টটা আমি এখানে দিলাম, মানে কোন কোন এন্ট্রিগুলো আসে তার একটা চার্ট। এরপর এখানে একটা নোটস দেওয়া আছে। অঙ্কটি মার্চেন্ডাইজিং কোম্পানির হলে, তার মানে অঙ্কটা যদি মার্চেন্ডাইজিং কোম্পানি হয়, এই মার্চেন্ডাইজিং কোম্পানি হলে তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামের যে এন্ট্রিটা রয়েছে, এই সম্পদ পাশে যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে এন্ট্রিটা রয়েছে এইটা আসবে। যদি সার্ভিস রেভিনিউ কোম্পানি হয় তাহলে এই এন্ট্রিটি আসবে না, একটু মনে রাখতে হবে আমাদের। এরপরে আমরা কিছু নিয়মাবলী শিখব। যাদের কমার্স ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো তোমরা তো জানোই বেসিক যে ব্যাপারগুলি, আমি সেগুলো এখানে তুলেছি। আর যারা কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল না, অন্য কোনো ডিপার্টমেন্ট, অন্য কোনো শাখা থেকে এসেছো, তো তোমরা জাস্ট এই নিয়মগুলো একটু দেখে রাখো। 1 নম্বর, সম্পদ পাশে বৃদ্ধি পেলে দায় পাশেও বৃদ্ধি পায়। সম্পদ পাশে হ্রাস পেলে দায় পাশেও হ্রাস পায়। তার মানে কোন একটা এন্ট্রি যদি সম্পদ পাশে বাড়ে সেটা দায় পাশেও বাড়বে, কোন একটা এন্ট্রি যদি সম্পদ পাশে কমে সেটা দায় পাশেও কমবে। একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ হ্রাস পাবে। মানে কোন একটা এন্ট্রি যদি শুধু সম্পদ দিকেই হয় তাহলে একটা সম্পদ বাড়বে, একটা সম্পদ হ্রাস পাবে।
আবার কোন একটি এন্ট্রি যদি দায় পাশে হয় তাহলে দায় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, এরকম। 5 নম্বর, যাবতীয় ব্যয় বা ক্ষতি মূলধন বা ক্যাপিটাল থেকে বিয়োগ করতে হয়, যাবতীয় আয় বা লাভ মূলধনের সাথে যোগ করতে হয়। 5 নম্বর এবং 6 নম্বর একটু বেশি দরকার হবে আমাদের। যাবতীয় ব্যয় বা ক্ষতি মূলধন থেকে বিয়োগ, যাবতীয় আয় বা লাভ মূলধনের সাথে যোগ। এরপর আমাদের কিছু ওয়ার্ড মিনিং জানতে হবে, এগুলো আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। বকেয়া অর্থ বোঝায়, যদি এই কথাগুলি থাকে এন্ট্রির মধ্যে তাহলে বুঝতে হবে সেগুলো বকেয়া বোঝাচ্ছে। আর অগ্রিম অর্থ বোঝায়, যদি এই কথাগুলি থাকে তাহলে বুঝতে হবে সেগুলো অগ্রিম বোঝাচ্ছে। যেমন অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, অ্যাক্রুড, পেয়েবল, আউটস্ট্যান্ডিং, ডিউ, আনপেড, আনবিল, এগুলো যদি থাকে এটা বকেয়া অর্থ মিনিংস করবে। আর প্রিপেড, অ্যাডভান্স, আনআর্ন এগুলো থাকলে অগ্রিম মিনিংস করবে। আচ্ছা, এই হলো আমাদের যে অ্যাকাউন্টিং ইকুয়েশন অঙ্ক রয়েছে, এই অঙ্কের কিছু বেসিক তথ্য, এগুলো একটু ভালো করে পড়তে হবে। পড়ার পরে আমরা একটা অঙ্ক সলভ করব। তো আমি এখানে একটা অঙ্ক তুলে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। ট্রানজ্যাকশন ফর নভেম্বর 2018, এখানে একটি অঙ্ক দেওয়া আছে ইকুয়েশনের। আমরা এই অঙ্কটা রুলস অনুযায়ী, আমি যে নিয়মাবলী বললাম এই অনুযায়ী সলভ করব। তো আমাদের এখানে সম্পদ পাশে এই ঘরগুলি হবে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ইকুইপমেন্ট, সাপ্লাইস, আর দায় পাশে এগুলো হবে। তো ঘর কোনগুলা হবে আর হবে না এটা আমি বুঝবো কিভাবে? আমাদের এই এন্ট্রিগুলো পড়তে হবে। এন্ট্রিগুলো পড়লে এর মধ্যে কোন কোন ঘর আসবে আর কোন কোন ঘরগুলি আসবে না এটা বোঝা যাবে। আচ্ছা, আমরা একটা লেনদেন পড়ি, মানে অঙ্ক শুরু করি। খাদিজা ইনভেস্টেড 30,000 ক্যাশ টু স্টার্ট আ নিউ বিজনেস। খাদিজা 30,000 টাকা নগদে ব্যবসায় বিনিয়োগ করলো। তাহলে আমরা কি করব? আমাদের ক্যাশ বাড়াবো। এই যে দিকে ক্যাশ বাড়ছে 30,000 আর এদিকে ক্যাপিটাল বাড়বে 30,000, মানে দুই দিকে আমাদের বাড়বে। আমি রুলসে লিখে দিয়েছিলাম তোমাদের ক্যাশ বাড়লে মানে সম্পদ পাশে বৃদ্ধি পেলে দায় পাশেও বৃদ্ধি পায়, এদিকে বৃদ্ধি পাইছে। এরপরে খাদিজা borrowed 5,000 টাকা ফ্রম এ ব্যাংক এন্ড নোটস পেবল ওয়াজ সাইন্ড, মানে প্রদেয় বিলের বিনিময়ে ব্যাংক থেকে আমি টাকা নিছি, তাহলে আমাদের ক্যাশ অবশ্যই বাড়বে 5,000। এই যে 5,000 ক্যাশ বাড়ছে। আর এইদিকে নোটস পেবলের বিনিময়ে, নোটস পেবল একটি দায়, প্রদেয় বিল, এটা আমাদের দায় পাশে বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপরে আমাদের যে এন্ট্রিটা ইকুইপমেন্ট কস্টিং 10,000 ওয়াজ পারচেড ফর 4,000 ক্যাশ এন্ড নোটস পেবল 6,000, তার মানে 10,000 টাকা ইকুইপমেন্ট ক্রয় করছি, যার মধ্যে নগদে দিছি 4,000 আর 6,000 টাকার একটা নোটস পেবল ইস্যু করছি। তাহলে আমাদের সম্পদ পাশে 10,000 বৃদ্ধি পাবে। এই যে 10,000 বৃদ্ধি পাইছে, তার নাম হলো ইকুইপমেন্ট। আর ক্যাশ কমবে 4,000 টাকা, যেহেতু নগদ চলে গেছে। আর 6,000 টাকা নোটস পেবল বৃদ্ধি পাবে, এই যেখানে নোটস পেবল 6,000 টাকা বৃদ্ধি পাইছে। এই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 10,000 বাড়বে, 4,000 কমবে, আর এদিকে 6,000 বাড়বে। আচ্ছা, এরপরে সাপ্লাইজ কস্টিং 2,000 পারচেজ অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে বাকিতে বা বকেয়া বোঝায়, বকেয়া বোঝায়। তাহলে আমরা সাপ্লাইজ বাড়াবো 2,000 টাকা, এই যে দিকে সাপ্লাইজ বাড়বে, সাপ্লাই সম্পদ হয়, সাপ্লাইজ 2,000 টাকা বাড়ছে। আর যেহেতু এটা বাকিতে, এর জন্য আমাদের অ্যাকাউন্টস পেবল বাড়বে, এই যে দিকে অ্যাকাউন্টস পেবল বৃদ্ধি পেয়েছে। এরপর আমরা যে কাজটা করব, 1,500 পেমেন্ট ওয়াজ মেড অন নোটস পেবল, মানে 1,500 টাকা নোটস পেবল পরিশোধ করা হয়েছে। তাহলে ক্যাশ কমাবো 1,500 টাকা, এইদিকে 1,500 টাকা ক্যাশ কমবে, আর এইদিকে নোটস পেবল কমবে 1,500 টাকা। সম্পদ পাশে কমলে দায় পাশেও কমে। এরপরে ক্যাশ রেভিনিউ 8,000 টাকা ওয়াজ কালেক্টেড, এটা আমাদের আয় হয়েছে। আয় হইলে আমাদের এদিকে
মূলধন বাড়াতে হবে 8,000 টাকা। এই যে দিকে মূলধন বাড়ছে 8,000 টাকা। আর যেহেতু এটা ক্যাশে হয়েছে এর জন্য আমরা এদিকে ক্যাশও বাড়াবো 8,000 টাকা। এই এই আমাদের এদিকে সম্পদ পাশে ক্যাশ বাড়ছে, এদিকে ক্যাপিটাল বাড়ছে। কারণ আমি লিখে দিয়েছিলাম তোমাদের যে আয় হইলে ক্যাপিটাল বাড়ে। এরপরে হলো রেভিনিউ 2,000 টাকা ওয়াজ আর্ন বাট নট ইয়েট কালেক্টেড। এই বাট নট ইয়েট কালেক্টেড মানে এখনো টাকা পাওয়া যায়নি। আয় হয়েছে 2,000। আর আয় হইলে আমরা কি করব, আমরা ক্যাপিটালের সাথে অ্যাড করব, সেটা বাকিতে হোক বা নগদে হোক, আয় হইলেই ক্যাপিটালের সাথে অ্যাড করতে হয়। আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এইদিকে ক্যাশ না বাড়ে অ্যাকাউন্টস রিসিভেবল বাড়াতে হবে, মানে প্রাপ্য বিল বাড়বে। কেন প্রাপ্য বিল বাড়বে? কারণ আমরা যাদের কাছে টাকা পাই বা যাদের কাছে টাকা পাবো ওদেরকে বলে দেনাদার, তাহলে দেনাদার বৃদ্ধি পাবে, অথবা প্রাপ্য হিসাব বললেও হবে। আচ্ছা, এরপরে যে কাজটা, রেন এক্সপেন্স 1,200 টাকা পেইড ক্যাশ, খরচ হলে আমাদের ক্যাপিটাল কমবে। এই যে দিকে ক্যাপিটাল কমছে, আর যেহেতু খরচটা নগদে হয়েছে এর জন্য এদিকেও কমবে। তার মানে দুইটাই আমাদের কমে যাবে, ক্যাশ কমবে এবং ক্যাপিটাল কমবে। এরপরে যে এন্ট্রি ওয়েজেস এন্ড স্যালারিস, দুইটাই আমাদের খরচ। আমরা দুইটা আলাদাও লিখতে পারি, আবার দুইটা অ্যাড করে দিতে পারি। আমরা যদি অ্যাড করে দেই তাহলে 5,000 আর 1,000 মোট হবে 6,000 টাকা। এদিকে 6,000 টাকা আমাদের ক্যাশ কমবে আর এদিকে ক্যাপিটাল কমবে, কারণ খরচ হইলেই ক্যাপিটাল কমে। আচ্ছা, এরপরে যে কাজটা করতে হবে, সাপ্লাইজ কস্টিং 1500 ওয়ার ইউজড আউট অফ সাপ্লাইজ পারচেস অন নভেম্বর। তার মানে 1500 টাকার সাপ্লাইজ আমি ব্যবহার করে ফেলছি, এটা আমরা খরচ করে ফেলছি, তাহলে খরচ হলেই ক্যাপিটাল কমবে। এইদিকে আমরা 15 টাকা কমাই দিলাম, আর যেহেতু এটা সাপ্লাইজ ব্যবহার করেছি এর জন্য সাপ্লাইজ 1500 টাকা কমবে। সাপ্লাইজ কমবে 1500 টাকা, মানে সম্পদ পাশে হ্রাস পেয়েছে এবং এদিকে দায় পাশে হ্রাস পাবে। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব, আমাদের এখানে কোনো এন্ট্রি নেই। এরপর আমরা নগদের গলে ব্যালেন্স করব, মানে সব গলে ব্যালেন্স আমরা টান দিব। যেগুলো ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এগুলো বিয়োগ করব, আর যেগুলো ফার্স্ট ব্র্যাকেট নেই এগুলো যোগ করব। যোগ করে আমাদের সর্বশেষ ব্যালেন্স আসছে এখানে 42,800 আর এখানে 42,800, মানে আমরা এই চারটা ব্যালেন্স আবার যোগ করেই 42,800 হয়। এখানে তিনটা ব্যালেন্স যোগ করে 42,800 হয়। যদি দুই পাশে আমাদের ব্যালেন্স ঠিক থাকে তাহলে বুঝবো আমাদের অঙ্ক হয়ে গেছে। তো এই হলো আমাদের একটি অঙ্ক, অ্যাকাউন্টিং ইকুয়েশনের এই অঙ্কটা আমরা আজকে করলাম। এখন তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, বিশেষ করে অঙ্ক বুঝি নাই বা এরকম যদি কোনো প্রবলেম থাকে, যে কোনো সময় তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের যে প্রশ্নগুলি রয়েছে এগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, নাম্বারটা তুলে নিও। যে কোনো সময় যে কোনো প্রশ্ন আমাকে করবা, আমি ইনশাল্লাহ তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দেব। আর আমার এই ক্লাসগুলি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধবীরা উপকৃত হয়। আর আমার এই ক্লাসগুলি লাইক কমেন্ট অবশ্যই করবে, এবং আমার এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, যাতে ভবিষ্যতে যে ক্লাসগুলো আমি দেব এগুলো যেন তুমি ইজিলি পেয়ে যাও। তো ইনশাল্লাহ আজকে থেকে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। তো সামনে কোনো ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো।